সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার, খেলা বিশেষজ্ঞ। আমি খেলা নিয়ে আলোচনা করব আপনার সঙ্গে, বিশ্বকাপ ক্রিকেট। ধন্যবাদ মতি ভাই। যে আমি আপনার সঙ্গে শিরোনামটা দেখে নিই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম কী হচ্ছে নাফ সীমান্তে, মিন্টুকে ঘিরে অপার রহস্য। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বে আড়াল হচ্ছে স্বর্ণ চোরাচালান, বাংলাদেশে ইপিজেডে আমিরাতের বিনিয়োগ প্রত্যাশা প্রধানমন্ত্রীর। সমকাল মহাসড়ক থেকে অলিগলি পশুহাটের বিস্তার, এবার ঈদে খরচ বাড়াবে মশলাও। মানবজমিন আনার হত্যার নির্দেশ, অর্থদাতা মিন্টু বেনজিরকে নিয়ে গোপালগঞ্জে যে আলোচনা। কালের কণ্ঠ, গরুর দামে নৈরাজ্য, সাদিক অগ্রর দাম নিয়ে চিন্তিত ক্রেতা বিক্রেতা। 2000 দিন দুর্নীতি বিরোধী লড়াইয়ে একসঙ্গে কাজ করবে ঢাকা ওয়াশিংটন। মাফ করবেন, হাটে গরু বেশি, ক্রেতা কম। আজকের পত্রিকা, বিদেশে ছোট হচ্ছে শ্রমবাজার, বেনজিরের বিরুদ্ধে মামলা করবে দুদক। খবরের কাগজ, শুদ্ধাচার পুরস্কারে অশুদ্ধতা, সাকিবের ফিরে আসার বার্তা। আলোকিত বাংলাদেশ, দীর্ঘস্থায়ী গরমে বাড়বে ফসল পানির সংকট, চাকরির বিষয়ে অনিশ্চিত হয়ে ভিসা দেবে আমিরাত। করতোয়া স্বস্তি, ভোগান্তির ঈদযাত্রা। টিভিএস ফ্রাইডে, ইকোনমিক জোনস, ইনভেস্টার্স প্ল্যান্স গো হেয়ার এজ ট্যাক্স হলিডে অ্যান্ড ইম্পোর্ট ডিউটি ইম্পোজড। কেমন দেখছেন বিশ্বকাপ ক্রিকেট? টি-20 যেরকমভাবে ধরুন আপনার উত্তেজনা বা আমেজ হওয়ার কথা ছিল, সেটা ওই মানে আমেরিকা পর্বে যেটা ছিল সেখানে উইকেট একটা বড় ধরনের সমস্যা ছিল। আমরা সাধারণত টি-20তে জানি অতিবাই যে আপনার রান ফিস্টের ম্যাচ হবে, 200 রান হবে এবং সেই 200 রান চেজও হয়ে যাবে, 4 ছক্কার ঝড় হবে। কিন্তু নিউ ইয়র্কে, ডালাসে এবং আপনার ফ্লোরিডায় যে ম্যাচটা হচ্ছে, ফ্লোরিডায় তো বৃষ্টির কারণে খেলাই হচ্ছে না, এবং বাদবাকি যে ম্যাচগুলো যেখানে রয়েছে সেখানেও আজকেও দেখলাম যে সেখানে আপনার আগাম বন্যার এক আশঙ্কা রয়েছে এবং সেখানে আপনার মেয়র সতর্কতা বাণী দিয়েছেন। খুব সম্ভবত বাকি ম্যাচগুলো সেখানে আর মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে একটা বড় ধরনের শঙ্কা রয়েছে। আর ডালাস এবং নিউ ইয়র্কে এই দুটো উইকেটই আপনি জানেন, ইসেও তাই, ফ্লোরিডাও তাই ছিল যে আপনি ড্রপ ইন পিচ হয়েছে এবং মাঠগুলো তৈরি হয়েছে কিন্তু মাত্র কিছুদিন আগে মাঠগুলো তৈরি হয়েছিল। মেইনলি ছিল এগুলো বেসবলের মাঠ। সো ক্রিকেটের জন্য যেরকম একটা প্রপার আউটফিল্ড প্রয়োজন, সেই আউটফিল্ডটা ছিল না এবং ড্রপ ইন পিচ রাখা হয়েছে, অন্য জায়গা থেকে পিচ এনে এখানে বসানো হয়েছে। এর ফলে ড্রপ ইন পিচের ক্যারেক্টার যেরকম হয়ে থাকে ঠিক তাই হয়েছে, যে এখানে একবার বল একই জায়গায় পড়ে বল একটা উঁচুতে আসছে, একটা নিচুতে যাচ্ছে, ফলে আপনার ব্যাটিংটা এখানে মোটেও সহজ ছিল না। ইভেন আপনি পাকিস্তান ব্যাটিং করতে সেখানে পারেনি, বাংলাদেশের প্লেয়াররাও সেখানে পারেনি। তার চেয়ে বড় বিষয় হলো যে আপনার আইপিএল খেলে আসা ভারতীয় ক্রিকেটাররাও কিন্তু সেই উইকেটে 120-125-এর বেশি রান হয়নি সেখানে। তো সব কিছু মিলে আপনি প্রপার ক্রিকেটের জন্য, টি-20-র জন্য যেরকমভাবে একটা আমরা অপেক্ষায় ছিলাম, ঠিক সেই ধরনের টি-20 কিন্তু দেখতে পাইনি। তবে এই ইসের মধ্যেও সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে যাকে নিয়ে বা যে দলকে নিয়ে আলোচনায় ছিল না বিশ্বকাপে, সেই দল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এই উইকেটে, আমেরিকা। যুক্তরাষ্ট্র আপনি বিশ্বকাপের আগে বাংলাদেশ যে একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল, সেখানে বাংলাদেশকে তারা 2-1 হারিয়েছিল। অনেকে হয়তো তখন বলছিলেন যে এই কন্ডিশনে খেলা বাংলাদেশকে হয়তো যুক্তরাষ্ট্র যেভাবে হারিয়েছে তাতে মনে হচ্ছে যে একটা চমক বা আপনি একটা অঘটনের মতো ঘটেছে। কিন্তু মূল পর্বে বিশ্বকাপে এসে তারা কিন্তু পাকিস্তানকে হারিয়েছে। ভারতের সাথে গতকালকে তারা হেরেছে, কিন্তু সেখানেও একটা ভালো ফাইট দিয়েছে। কানাডাকে হারিয়েছে, 194 কানাডা করেছিল, সেখানে তারা কিন্তু সেই রানটা চেস করে জিতে নিয়েছে। দ্যাট মিনস আপনি এই পর্বে যদি বলতে বলেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে আপনার টি-20তে একটা ভালো শক্তিশালী প্রতিপক্ষ বা দল হিসেবে গড়ে উঠছে, সেটার একটা নজির কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। ওয়ারেজ আপনি এই পুরো দলটা কিন্তু পেশাদার কোনো দল না। এই দলের অনেকে কিন্তু আপনার শিক্ষকতা করেন, অনেকে কিন্তু চাকরি করেন, কয়েকজন তো চাকরি নিয়ে অফিস থেকে ছুটি নিয়ে এসেছেন। ছুটি নিয়ে এসে 17 তারিখ পর্যন্ত ছুটি ছিল তাদের। এখন যদি তারা কোয়ার্টার ফাইনাল এই আপনার সুপার 8-এ উঠে যায়, তাহলে ছুটিটা এক্সটেন্ড করতে হবে তাদেরকে, অফিসে আবার দরখাস্ত করতে হবে। মানে এই সিচুয়েশন পুরো দলটার মধ্যে। তবে দলটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব দ্রুত বা সুন্দর করে গড়ে উঠেছে। আপনার কোচ খুব ভালো রয়েছেন এবং যে খেলোয়াড়গুলো যারা রয়েছেন তারা অনেকে পাকিস্তানি বংশোদ্ভূত, অনেকে ইন্ডিয়ান বংশোদ্ভূত, এবং তারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও এর আগে খেলেছেন না। এখানেও কিন্তু আপনার একটু অসমান বাউন্স রয়েছে, একটা বল আপনার উঁচুতে আসছে, একটা বল নিচুতে যাচ্ছে, সুইং হচ্ছে, সব কিছু মিলে এই উইকেটটা আপনার বাংলাদেশ 159 রান করেছে। আমার কাছে মনে হচ্ছে যে আরও 10টা রান করলে আপনি নিশ্চিতভাবে ব্যাটিংয়ের সময় বলতে পারতেন যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে।
তারপরেও ফাইট ব্যাক দিয়েছে নেদারল্যান্ড ভালো মতো, কিন্তু শেষটা বাংলাদেশের বোলিংটা ভালো হয়েছে। আচ্ছা, নেদারল্যান্ড এত ভালো খেলছে কিভাবে? নেদারল্যান্ডের অনেক খেলোয়াড় কিন্তু আপনার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলে থাকেন। আর কাউন্টি ক্রিকেটে যারা খেলে থাকেন তাদেরকে বলা হয়ে থাকে যে কাউন্টি ক্রিকেট হলো গিয়ে আপনার যে কোনো ভালো মানে ক্রিকেট শেখার জন্য একটা খুব ভালো প্রতিষ্ঠান। সেখানে ধরেন আপনার মানে বড় দৈর্ঘ্যের ম্যাচ, ছোট দৈর্ঘ্যের ম্যাচ সবগুলোতে। আর নেদারল্যান্ডের অনেক খেলোয়াড় আপনার কাউন্টি ক্রিকেটও খেলেন এবং রেগুলার তারা টি-20-র সাথে রয়েছেন। এবং আরেকটা জিনিস হলো যে ভালো খেলার আরেকটা বড় কারণটা হলো নেদারল্যান্ড কিন্তু মতি ভাই এই বিশ্বকাপে নেদারল্যান্ড এবং অন্যান্য ছোট দলগুলো, যারা ছোট দল আমি বললে খারাপ শোনাবে, বলবো যে র্যাঙ্কিংয়ে একটু পিছিয়ে থাকা দল, কারণ ছোট দল বললে সরাসরি তাদেরকে তাদের কৃতিত্বটাকে একটু খাটো করা হয় আর কি। আমরাও একসময় কিন্তু আমাদেরকেও কিন্তু একসময় মিনোস বলা হতো। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি আর কি এখন পর্যন্ত। তারপরেও এগোনোর মাত্রাটা যেরকমভাবে হওয়ার কথা ছিল ঠিক সেরকমভাবে হয়নি। ওয়ারাজ অন্যান্য দলগুলোর কিন্তু আপনার এগিয়ে যাওয়ার প্রবণতাটা বা এগিয়ে যাওয়ার স্টাইলটা বা খুব দ্রুততলায় হচ্ছে আর কি। নেদারল্যান্ডের কথা যেটি বললেন, নেদারল্যান্ডের আরেকটা অন্যতম কারণ হলো যে এইসব র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো আপনি দেখবেন যে কোনো বৈশ্বিক আসরে বা বিশ্বকাপ বা বড় টুর্নামেন্ট যেগুলোতে হয় সেখানে তারা কিন্তু আপনার বিশ্বকাপ জিততে এসেছি আমরা এই টেন্ডেন্সি নিয়ে খেলে না। তারা যেটা করে সেটা হলো যে নিজেদের অস্তিত্বের বা নিজেদের পরিচয়টাকে একটা স্বীকৃতি আদায় করার চেষ্টাটুকু তারা করে। এই কারণে তারা যেটা চিন্তাটা করে সেটা হলো যে আমরা যদি বড় কোনো দলকে হারাতে পারি তাহলে সেই আমাদেরকে মানে নতুন করে আমাদেরকে চিনবে বিশ্ব। এই একটা তাড়না, এই একটা তাগিদ কিন্তু তাদের মধ্যে থাকে এবং এই কারণে এই পিছিয়ে থাকা দলগুলো যে কোনো টুর্নামেন্টে একটা বড় দলকে হারানোর টার্গেট নিয়ে কিন্তু তারা খেলে। এই কারণে দেখবেন যে আপনি তারা একটা দুটো ম্যাচে জিতে কিন্তু আপনি সামনে বাড়তে পারে না বেশি, সুপার এইটে কিন্তু যেতে পারবে না বা আপনি সেমিফাইনালে যেতে পারবে না, চ্যাম্পিয়নশিপ তো অনেক দূরের বিষয়। বা ফুটবলের মতো কিন্তু আপনার ক্রিকেটের বিশ্বকাপও তাই, যে এখানে কিন্তু আপনার বড়রাই কিন্তু আপনার বিশ্বকাপ জেতে। সো এখানে আপনি দেখবেন যে ওই নেদারল্যান্ড হয়তো ভালো করেছে, যুক্তরাষ্ট্র ভালো করেছে, যুক্তরাষ্ট্র হয়তো কোয়ার্টার ফাইনালে আপনার সুপার এইটে হয়তো যেতে পারবে কিনা এখন পর্যন্ত কনফার্ম না, কারণ পাকিস্তানের একটা সম্ভাবনা, ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। কিভাবে এটা অঙ্কের হিসাবে কিছুটা রয়েছে, আপনি একেবারে তাদেরকে মানে বিদায় করে দিতে পারেন না, কারণ কোনো কারণে যদি ম্যাচটা আপনি বৃষ্টির কারণে যদি তাদের প্রতিপক্ষের ম্যাচ বাতিল হয়ে যায় এবং তারা যদি পরে তাদের যে প্রতিপক্ষ রয়েছে তাদের বিরুদ্ধে যদি একটু বেশি রান রেটে জিততে পারে, এসব ইকুয়েশন কিছুটা রয়েছে, মানে অনেক যদি কিন্তু হিসাব রয়েছে। তবে সবচেয়ে সহজ বিষয়টা হলো যে আপনি যখন গ্রুপে 4টা দল রয়েছে, এই 4টা দলের মধ্যে আপনার 3টা খেলা রয়েছে, এই 3টা খেলার মধ্যে 4টা খেলা রয়েছে, এই 4টা খেলার মধ্যে যদি আপনি 3টা ম্যাচ অন্তত জিততে পারেন তাহলে আপনি নিশ্চিতভাবে কিন্তু থ্রু। সেই কাজটুকু করেছে কিন্তু যারা, তারা অলরেডি সুপার এইটে চলে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ 3টা ম্যাচ জিতে নিয়েছে, ইন্ডিয়া 3টা ম্যাচ জিতে নিয়েছে, আপনার অস্ট্রেলিয়া 3টা ম্যাচ জিতে নিয়েছে। কিন্তু যারা জিততে পারেনি 3টা ম্যাচ বা 2টা ম্যাচ, তাদের জন্য কিন্তু আপনি অনেক বড় ধরনের একটা সমস্যা এখনো অপেক্ষা করছে। যেমন ইংল্যান্ড কিন্তু আপনি প্রথম ম্যাচটা যেটি বললাম যে স্কটল্যান্ডের সাথে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা আপনার বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, সেখান থেকে তারা শুধুমাত্র একটা সলিটারি 1 পয়েন্ট পেয়েছে। সো তাদের প্রবলেমটা হলো যে অন্য যে প্রতিপক্ষ যারা রয়েছে তারা একটা পুরো মাত্রায় প্রপার ক্রিকেট খেলে তারা পূর্ণ পয়েন্ট সেই ধরনের ম্যাচ থেকে পেয়ে গিয়েছে। সো এই সমস্যাগুলো একটা তৈরি করছে বড় ধরনের। আর সবচেয়ে আমার ইটে লেগেছে যে আপনার নিউজিল্যান্ড কি অবস্থা এখন, মাত্র একটা ম্যাচ খেলে নিউজিল্যান্ড কিন্তু আপনার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার মতো অবস্থায় চলে গিয়েছিল। তার কারণটা হলো যে আফগানিস্তানের সাথে যে ম্যাচটা তারা হেরেছে সেখানে তারা অনেক বড় ব্যবধানে হেরেছে। এখানে কিন্তু আপনার পয়েন্টের হিসাবের সঙ্গে কিন্তু রান রেটের ইকুয়েশনটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি দেখবেন যে 2 দলের পয়েন্ট বা 3 দলের পয়েন্ট কিন্তু সমান হয়ে যেতে পারে। সো তখন আপনাকে ইকুয়েশনটা আসবে রান রেটের জন্য। তো নিউজিল্যান্ডের সমস্যাটা হচ্ছে যে আফগানিস্তানের সাথে ম্যাচে তারা আফগানিস্তান 159 রান করেছিল এবং তারা 75 রানে অল আউট হয়ে গিয়েছিল। 15 ওভারের মধ্যে 75 রানে অল আউট হয়ে গিয়েছে, 84 রানে ম্যাচটা হেরেছে। দ্যাট মিনস সেখানেই তারা কিন্তু -0.4 রান রেট তাদের হয়ে গিয়েছে। তো এই রান রেট আপনার পোষাতে হলে আপনাকে অনেক বড় ব্যবধানে জিততে হবে এবং মানে এইরকম একটা অঙ্কের হিসাব রয়েছে। ওয়ারেস সেখানে তারা সেই জিনিসটা মাথায় নিয়ে আজকে তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে, আজকে ভোরবেলা ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের ম্যাচ ছিল, আমাদের এখানে ভোরবেলা, ওখানে কিন্তু রাত। তো ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা ছিল, সেই ম্যাচটায় তারা কিন্তু হেরে গিয়েছে 13 রানে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করেছিল এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা খুব একটা ভালো ছিল না, 76 for 7 এর মতো ছিল, কিন্তু সেখানে রদারফোর্ড নামে তাদের একজন ব্যাটার রয়েছেন, তিনি এক্সেলেন্ট কায়দায় ব্যাটিং করেছেন, 39 বলে 68 অপরাজিত একটা রান করেছেন। সে তার ব্যাটিংটাই কিন্তু আপনার পুরো দলটাকে একটা ভালো সঞ্চয় দিয়েছে। ওয়ারেজ এই রান চেস করতে গিয়ে আপনার নিউজিল্যান্ড পারেনি এবং নিউজিল্যান্ড টানা 2টো ম্যাচ হেরে গিয়েছে। সো নিউজিল্যান্ড যে গ্রুপে রয়েছে সেই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ টানা 3টি ম্যাচ জিতে থ্রু হয়ে গিয়েছে। এখন নিউজিল্যান্ডের আরও ম্যাচ বাকি রয়েছে, কিন্তু তাদের সঙ্গে
তারা যেহেতু আফগানিস্তানের সাথে হেরেছিল এবং আফগানিস্তান দুটো ম্যাচ অলরেডি জিতে নিয়েছে, কালকে আফগানিস্তান আজকে আফগানিস্তানের সাথে, আজকে যেহেতু 12টা হয়ে গিয়েছে আমরা পরের দিনের কথাই বলতে পারি, আজকে ম্যাচ রয়েছে আফগানিস্তানের। এই ম্যাচটা যদি আফগানিস্তান জিতে যায় তাহলে নিউজিল্যান্ডকে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হবে। একই রকম ভাবে তারা কিন্তু ফেভারিট হয়ে গিয়েছিল, কোনোদিন হয় না আসলে, রাইট। যে আপনি এবার বিশ্বকাপ থেকে আমরা দেখছি যে প্রথম পর্ব থেকে অনেক বড় দলগুলো মানে বিপদে পড়েছে। পাকিস্তানকে টুর্নামেন্টের আগে কিন্তু বলা হচ্ছিল যে তারা আপনি সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারবে, তাদের যে লাইন আপটা ছিল, বিকজ পাকিস্তানের টি-20 লাইন আপটা অলওয়েজ কিন্তু মানে খুবই ডেঞ্জারাস লাইন আপ, খুব ভালো ব্যাটার রয়েছেন, আপনি অলরাউন্ডার, ভালো অলরাউন্ডার রয়েছেন এবং বোলিং তো তারা দুর্দান্ত, কোনো সন্দেহ নেই। কিন্তু এবার তারা বিশ্বকাপটা তাদের জন্য মোটেও ভালো যায়নি এখন পর্যন্ত। সো তাদেরও কিন্তু অপেক্ষা করতে হচ্ছে যে বৃষ্টি যদি আসে, প্রতিপক্ষের ম্যাচ যদি না হয়, তারাও যদি আবার জিততে পারে, যদি, কিন্তু অনেক কিছু রয়েছে। না তাইলে কি দাঁড়ায়, বাংলাদেশের অবস্থাটা কি দাঁড়ালো? বাংলাদেশ এক অর্থে বলতে যে আমি বলবো যে আপনি বিশ্বকাপ শুরুর আগে যেরকম একটা ধাক্কা খেয়েছিল আপনার যুক্তরাষ্ট্রের কাছে হেরে, সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে কিন্তু বিশ্বকাপের মূল মঞ্চে যখন খেলাটা শুরু হয়েছে। এবং আমি একটা প্রেডিকশন করেছিলাম যে বাংলাদেশ যদি আপনার শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিততে পারে, শ্রীলঙ্কার সাথে তাদের প্রথম মোকাবেলা, শ্রীলঙ্কার সাথে যদি ম্যাচটা বাংলাদেশ জিততে পারে তাহলে সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের +70% হয়ে যাবে। এবং এখন পর্যন্ত কিন্তু তাই হয়েছে। তারা আপনার একটা একদম পুরো প্রাগম্যাটিক চিন্তা নিয়ে এই বিশ্বকাপে খেলতে এসেছে যে আমরা সাউথ আফ্রিকার সাথে হয়তো পারবো না, কিন্তু বাকি যে 3টে দল রয়েছে আপনার শ্রীলঙ্কা, নেদারল্যান্ড এবং নেপাল, এই 3 দলের বিরুদ্ধে জিতে আমরা কিন্তু সেকেন্ড দল হিসেবে আপনার সুপার 8-এ কোয়ালিফাই করব। এবং সেই পথে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ রয়েছে। নেপালের সঙ্গে জিততেই হবে, নেপালের সঙ্গে জিততে হবে, না জিতলেও চলবে। কারণটা হলো যে তখন আপনার নেদারল্যান্ডসকে আবার যদি শ্রীলঙ্কা হারিয়ে দেয় তখন ধরেন আপনার বাংলাদেশ থ্রু হয়ে যাবে, এরকম ইকুয়েশন আছে। তবে আমার কথা হলো যে নেদারল্যান্ডসকে হারিয়েছেন আপনি, শ্রীলঙ্কাকে হারিয়েছেন, নেপালকে কেন হারাবেন না? অবশ্যই নেপালের সাথে বাংলাদেশকে জিতবে বাংলাদেশ, এবং বাংলাদেশ টপ ফেভারিট হিসেবে সেখানে খেলবে। বিষয়টা হলো যে ওয়েদার পারমিট করবে কিনা, কারণ এখন প্রত্যেকটা ম্যাচের আগে কিন্তু আপনার আকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আজকের এই ম্যাচেও কিন্তু টস শুরু হয়েছে আধা ঘন্টা পরে, যদিও আপনার বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, সকালের দিকে বৃষ্টির হওয়ার কথা ছিল এবং তাই হয়েছে। কারণ আপনি জানেন যে এইসব দেশে ওয়েদার ফোরকাস্ট কিন্তু একদম 100% ঠিক হয়, বাট ম্যাচের মাঝখানে বৃষ্টি আসে নেই। আমরা হয়তো যত সময় যাবে খুব সম্ভবত ম্যাচের মাঝখানে বৃষ্টির একটা আশঙ্কা দেখতে পাবো। কি কারণে? কারণটা হলো যে বললাম যে খুব রেনি সিজন এই সময়টা চলছে, আর ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলো যেগুলো, সেখানে ধরেন আপনার এত ভালো ফ্যাসিলিটিস ওইরকমভাবে নেই যে আপনি বৃষ্টি 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে আপনি 1 ঘন্টার মধ্যেই মাঠ শুকিয়ে ফেলবেন বা করে ফেলবেন। সব কিছু মিলে এবারের এই বিশ্বকাপ আসলে ইউরোপ এবং এশিয়ার মধ্যেই হওয়া উচিত, তাহলে দেখবেন যে আপনি বাদবাকি সব কিছু সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক মতো হয় আর কি। এবার তাহলে কি এশিয়া তো হয়ে যেতে পারে, এশিয়ার ওয়ার্ল্ড কাপ, এশিয়ার জন্য আপনি খুব ভালো হয়েছে আপনার এখন পর্যন্ত ভারত যে মানে আপনার টি-20 যে দলটা গড়েছে এবারের, তারা অনেক দূরের চিন্তা করে গড়েছে। কারণ আপনি দেখবেন যে ভারতের যে পুরো 15 জনের দল রয়েছে, সেখানে আপনার স্পিনারকে তারা অনেক বেশি নিয়েছে, যেই স্পিনার কিন্তু আপনি ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোতে খুব ভালো মতো কাজে লাগবে। সো তারা কিন্তু খুব ফোরসাইটলি চিন্তা করেই এই দলটা গঠন করেছে। এবং নিউজিল্যান্ড এই আমেরিকার মাটিতে যে 3টা ম্যাচ তারা খেলেছে, সেখানে তারা কিন্তু আগে থেকে উইকেট কন্ডিশন এবং এখানে কেমন আচরণ করতে পারে উইকেট, বা রান কত হতে পারে, ড্রপ ইন উইকেটের কেমন আচরণ হতে পারে, সবকিছু ভালোভাবে তারা অ্যানালিসিস করে তারপরে কিন্তু দল সাজিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা খেলেছে এবং সফলও হয়েছে। যে উইকেটে খেলতে আপনি বাদবাকি অনেক ব্যাটারদের বা অনেক দলের ব্যাটসম্যানদের অনেক কষ্ট করতে হয়েছে, সেখানে কিন্তু ভারত মানে শেষের দিকে এসে খুব নিজেদেরকে জমিয়ে তুলতে পেরেছে। আমি ব্যাখ্যা হিসাবে যা শুধু একটাই বলবো যে সর্বশেষ ম্যাচ তারা যে খেলেছে এখানে আমেরিকার সঙ্গে, সেখানে দেখবেন আপনি যে তাদের মিডল অর্ডার ব্যাটারে যে শিবম দুবে এবং সূর্যকুমার যাদব, তারা দুজন দুর্দান্ত ব্যাটিং করেছেন। সো এই উইকেটে আপনার ব্যাট করাটা টাফ, কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে যে আপনার যে উইকেটের সাথে যদি আপনি জমে যেতে পারেন অথবা সিচুয়েশনের সাথে যদি আপনি অ্যাডপ্টেড হয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি ম্যাচ বের করে নিয়ে আসাটা সহজ বিষয়টা হবে। আর বলছিলাম বাংলাদেশের কথা, বাংলাদেশের বিশ্বকাপের আগের শুরুটা ভালো হয়নি, কিন্তু বিশ্বকাপটা আমি বলবো যে একটা স্বস্তি নিয়েই শুরু হয়েছে। আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা খুব কঠিন একটা ম্যাচ ছিল, সেই ম্যাচটা জিতেছি আমরা 2 উইকেটে। আমরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটা জিততে হেরে গেলাম, এই ম্যাচটা জেতা উচিত ছিল, কোনো সন্দেহ নেই। কারণ 6 বলে আপনার 12 রান দরকার, আপনি শেষ ওভারে 2জন সেট ব্যাটসম্যান রয়েছেন, অ্যান্ড ইউ গট এ জুইসি ফুল টস বল, তারপর আপনি বাউন্ডারি ক্রস করতে পারলেন না। হয়তো অনেকে বলবেন যে এটা একটা দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্য তো বিষয় আছে, প্লাস জিনিসটা হলো যে অন্য দল যখন আপনি দেখবেন যে এই সিচুয়েশনে থাকে, তারা কিন্তু ম্যাচটা
বের করে নিয়ে আসতে পারে। সো আপনাকে টি-20 জিততে হলে এরকম এই ক্রুশিয়াল পয়েন্টগুলো কাজে লাগাতে হবে, নইলে কিন্তু আপনি দেখবেন যে ওই একটা দুটো ম্যাচ জিতবেন কিন্তু আপনি টুর্নামেন্টে খুব সামনে এগোতে পারবেন না। তবে এখন পর্যন্ত বাংলাদেশ যেহেতু আজকে নেদারল্যান্ডসের সাথেও বাংলাদেশ জিতে নিয়েছে, সো এই গ্রুপে এই ডি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা তো অলরেডি থ্রু হয়ে গিয়েছে, ডি গ্রুপ থেকে সেকেন্ড দল হিসাবে সবচেয়ে মানে সুপার 8-এ যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এখন বাংলাদেশেরই। তাই বিশেষ করেন? অবশ্যই এই বিশ্বাসটুকু রাখতে হবে, এবং আমার মনে হয় যে আজকে এই ম্যাচ জয়ের পরে বাংলাদেশ দলের মধ্যেও সেই আত্মবিশ্বাসটুকু ছড়িয়ে পড়েছে যে আমরা নেপালকে হারাবো। কারণ আপনি নেপাল এবং নেদারল্যান্ড এই যে আপনার র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দুটো দল, এই দুটো দলের মধ্যে নেদারল্যান্ডসের সঙ্গেই বাংলাদেশকে একটা কম্পিটিটিভ করতে হবে, সেটা বাংলাদেশ দল কিন্তু জানতো। একটু মনে করিয়ে দেই যে এই নেদারল্যান্ড কিন্তু আপনি গত বিশ্বকাপে গত বছর অক্টোবর এবং নভেম্বরে যে ভারতে বিশ্বকাপ হয়েছিল সেখানে কিন্তু আপনার 50 ওভারের বিশ্বকাপ কলকাতায় হয়েছিল, সেই ম্যাচটা আমি সেই ম্যাচ কভার করেছিলাম। সেই ম্যাচে কিন্তু প্রায় বলে কয়ে কিন্তু বাংলাদেশকে হারিয়েছিল নেদারল্যান্ড। সো আজকের এই ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডকে এই কারণে একটু আলাদাভাবে একটু প্রায়োরিটি দিয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু শক্তিমত্তা নিয়ে খেলেছিল। আপনার কি ধারণা কারা হবে চ্যাম্পিয়ন? সম্ভাবনা আপনি এখন পর্যন্ত যে ধরনের ক্রিকেট আমরা দেখছি তাতে দু দলকে সম্ভাবনার ক্ষেত্রে এগিয়ে রাখতে হবে। সম্ভাবনাটা আপনি সুপার 8-এর পরে হয়তো আরেকটু পরে বলা যাবে যখন আরও একটু দল কমবে। তবে এখন পর্যন্ত আপনার টি-20-তে যে ধাঁচের খেলা বা টি-20-তে যে মেজাজ নিয়ে খেলতে হয়, যে সিচুয়েশনটাকে আপনার গ্র্যাব করে এবং সেই অনুযায়ী যেতে হয়, সেটা দুটো দলের মধ্যে কিন্তু সবচেয়ে ভালো মতো দেখা গিয়েছে। একটা হলো অস্ট্রেলিয়া এবং একটা হলো ভারত। যদিও ভারতকে আপনি শুধুমাত্র যদি বলেন যে তারা যে গ্রুপে পড়েছে সেই গ্রুপে পাকিস্তানের মতো পাকিস্তান দলটাই শুধু তাদের সমকক্ষ ছিল, বাদবাকি দলগুলো র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে অনেক পিছিয়ে ছিল। আপনি আয়ারল্যান্ড রয়েছে, কানাডা রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, যারা আপনি খুব একটা বড় শক্তি হিসাবে এখন পর্যন্ত এই টি-20-তে নিজেদেরকে প্রমাণ করতে পারেনি বা উঠে আসতে পারেনি। সে অর্থে তাদের জন্য একটা কম্পিটিটিভ ম্যাচ একটাই ছিল, সেটা হলো যে পাকিস্তানের সাথে। সেই ম্যাচটাও তারা কিন্তু কম স্কোর করে লো স্কোরিং ম্যাচ করে জিতেছে। সো তাদের মূল পরীক্ষাটা হবে আপনার সুপার 8-এ, এবং সুপার 8-এ আপনার এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা। ওয়েস্ট ইন্ডিজের এখানে কিন্তু আপনার একটু স্পিন ওরিয়েন্টেড উইকেট আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। সেখানে যা দেখেছি আমরা, সেখানে স্পিন ওরিয়েন্টেড উইকেটে খেলা হচ্ছে এবং স্পিনাররা বেশ ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে ভুলে গেলে চলবে না যে টি-20 কিন্তু আপনার যে মেজাজের খেলা তার সাথে কিন্তু খুব ভালো মতো যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একমাত্র দল যারা, একমাত্র না, ওয়েস্ট ইন্ডিজ এবং আপনি বলতে মানে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং ভারত। সাউথ আফ্রিকা এখন পর্যন্ত সাউথ আফ্রিকা আপনি সুপার 8-এ চলে এসেছে, হয়তো সেমিফাইনালেও খেলবে, কিন্তু সাউথ আফ্রিকার মানে আপনার যদি সমন্বিত শক্তির কথা যদি বলেন আপনি, তাহলে আমার মনে হয় না যে সাউথ আফ্রিকা ওই সেমিফাইনাল পর্যন্ত পার করতে পারে। এর আগে আমরা যতবার দেখেছি যে সাউথ আফ্রিকা ওই সেমিফাইনালে এসে একটু চোকড হয়ে যায়। সেমিফাইনাল পর্যন্ত তাদের যাত্রাটা মানে পর্যন্ত রয়েছে। কারণটা হলো যে এই জিংসটা তাদের ভাঙতে হবে। এই জিংসটা না ভাঙলে, একবার তারা যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে দেখবেন যে সেই পিছনের আর এই জিনিসটা তাদের মধ্যে এই হতাশাটা কাজ করবে না বা এরকম হবে না। তারা কিন্তু খুব ক্লোজ কিছু ম্যাচ হেরেছে। 1999 ওয়ার্ল্ড কাপে আপনি দেখেছেন যে ম্যাচটা টাই হয়ে গিয়েছে, সে টাই ম্যাচ হওয়ার পরে তারা কিন্তু হেরে গিয়েছে, এবং আরও বেশ কয়েকটা ম্যাচে তারা 2003 সালের বিশ্বকাপেও তারা একদম ক্লোজ, একটা বৃষ্টির কারণেও তারা কিন্তু অনেকবার ম্যাচ হেরে গিয়েছে। সব কিছু মিলে মানে সাউথ আফ্রিকার যে দলটা, সেই দলটাকে আপনি গ্রুপ পর্বের বাধা পার হয়, সুপার 8-এ বাধা পার হয়, সেমিফাইনালে এসে আটকে যায় তারা, আর ফাইনালে তো এখন পর্যন্ত তারা উঠতে পারেনি সেরকমভাবে। সো একবার যদি তারা এই বাধাটা কাটিয়ে উঠতে পারে তাহলে পেছনের যে এই সমস্যাটা, এইটা তাদের আর মানসিকভাবে কখনো তেমনভাবে বাধাগ্রস্ত করবে না। হতে পারে সেটা এবারও হতে পারে, হু নোস, কারণ টি-20-তে ইউ ক্যানট প্রিডিক্ট টিল দ্য লাস্ট বল বোল্ড। তবে আপনি যদি সম্ভাবনার নিক্তিতে রাখতে বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত প্রথম ভারত, কারণটা হলো যে তাদের আপনার ব্যালেন্সিং দল খুব ভালো রয়েছে, এবং আপনার ওয়েস্ট ইন্ডিজের উইকেট, তাদের যে বোলিং অ্যাটাক, এই বোলিং অ্যাটাকটাকে খুব ভালো মতো স্যুট করবে। আর অস্ট্রেলিয়াকে অলওয়েজ আপনার রাখতেই হবে, কারণ অস্ট্রেলিয়ার কে বলাই হয় যে এটা চ্যাম্পিয়নদের দল, এবং অস্ট্রেলিয়ার কিন্তু আপনি দেখবেন যে 1 থেকে 11 পর্যন্ত যে যারা খেলোয়াড় রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু আপনার ম্যাচ উইনার তাদের নিজস্ব আপনার ক্ষেত্রে। বোলাররা আপনি ম্যাচ উইনার, ব্যাটাররাও কিন্তু আপনার যে কোনো সময় জেতাতে পারেন। সেখানে কিন্তু 2 বা 3 জনের নাম আপনি বলবেন না যে 2 বা 3 জন আপনার খেলেন, বাদ বাকিরাও খেলেন না, সেখানে সবাই ম্যাচ উইনার। কোনো একদিন যদি আপনি 2 জন ফ্লপ করলেন কিন্তু দেখবেন যে তৃতীয় একজন দাঁড়িয়ে গেলেন ঠিকই, এবং এটাই হলো একটা চ্যাম্পিয়ন দলের সবচেয়ে বড় পরিচয়, যে আপনি 1-2 জন খেলোয়াড়ের উপর নির্ভর করলে একটা টুর্নামেন্টে হয়তো আপনি 2-3টা ম্যাচ জিততে পারেন, আপনি হয়তো একটা গ্রুপের বাধা টপকাতে পারেন, কিন্তু আপনাকে যদি চ্যাম্পিয়ন দল হতে হয় তাহলে আপনাকে মাস্ট একটা কংক্রিট এবং একটা মানে ম্যাচ উইনার ইউনিট হতে হবে।
তাহলে কিন্তু আপনি ম্যাচটা জিততে মানে টুর্নামেন্ট জিততে পারবেন। এই কারণে অস্ট্রেলিয়া কিন্তু বৈশ্বিক আসরে এখন পর্যন্ত আপনার টি-20 এবং ওয়ার্ল্ড কাপ মানে 50 ওভারের টুর্নামেন্ট মিলিয়ে সবচেয়ে বেশিবার কিন্তু শিরোপাটা জিতেছে। জাস্ট শুধুমাত্র এই সমন্বিত শক্তিটা, তাদের দলীয় শক্তিটা, ইউনিট হিসাবে খেলার যে শক্তিটা, সেটা ভালো রয়েছে। আমরা প্রায় শেষ প্রান্তে। টি-20 ক্রিকেট বিশ্বকাপ নিয়ে অনেকেরই অনেক কথা বলেন। আপনার কি মনে হয় এটা কি ক্রিকেটকে আরও একটু সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য করছেন, নাকি মাঝখান দিয়ে এক ধরনের আলোড়ন সৃষ্টি করে খেলা থেকেই বিচ্যুত হচ্ছে? না, আমার মনে হয় সেটা না। এটা একটা ফরম্যাট, এবং এই ফরম্যাটটা আপনাকে হয় কি, মানুষ খুব সংক্ষিপ্ত সময় আনন্দ নিতে পছন্দ করে। আপনি দেখবেন যে টেস্ট ক্রিকেট কিন্তু অনেকে হয়তো পছন্দ করে না, 5 দিনের খেলা। টি-20 50 ওভারের খেলাও কিন্তু একসময় বলা হচ্ছিল যে এটা 40 ওভারের মধ্যে করে নিয়ে আসা যাবে কিনা। তো টি-20-র উদ্ভবটা মানুষকে এক ধরনের 3.5 ঘন্টার একটা ম্যাচ খুব এক ধরনের আনন্দ দেয়। তবে আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি সেটা, কিন্তু জিনিসটা হলো যে এটা এখন পর্যন্ত যেহেতু আপনি কোনো কংক্রিট প্রমাণ পাবেন না, আপনি ততক্ষণ পর্যন্ত হয়তো সেভাবে বলা যাবে না। তবে শুধুমাত্র টি-20 না, পৃথিবীর যে কোনো ক্ষেত্রকে ঘিরেই কিন্তু আপনার এই ধরনের জটিলতা বা সংখ্যা উঠে, কিন্তু এগুলো এড়িয়ে আপনাকে স্পোর্টিং মনোভাব নিয়ে খেলতে হবে এবং সেরকমভাবে এগিয়ে যেতে হবে। আর টি-20-তে আমি মনে করি যে টি-20 ক্রিকেটটা আপনার এক ধরনের মানে মানুষকে জমিয়ে রাখার জন্য বা 3.5 ঘন্টার একটা যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দটুকু দেওয়ার একটা ভালো উপলক্ষ হতে পারে। অনেক অনেক ধন্যবাদ কায়সার, এখানে শেষ করতে হচ্ছে। যে আমরা আশা করছি যে বাংলাদেশ যেন সুপার 8-এ খেলে, এবং বাংলাদেশের সুপার 8-এ খেললে বাংলাদেশের আরও 3টা ম্যাচ বেড়ে যাবে। এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে কখনোই সুপার 8-এ খেলতে পারেনি। আপনি বড় দলকে হারিয়েছে শুধুমাত্র একবার 2007 সালে ওয়েস্ট ইন্ডিজকে, কিন্তু তারপরে আপনি বড় আপনার গ্রুপ পর্যায়ে আর বা সুপার 8-এ অন্য পর্যায়ে কিন্তু বড় দলকে হারাতে পারেনি। সেই জিনিসটাও যেন বাংলাদেশ এবার অন্তত ভেঙে তাদের সর্বোচ্চ সাফল্যটুকু নিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরুক। আপনার এই প্রত্যাশার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।